ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী 8 ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। এদিকে তীব্র আন্দোলনের জেরে রাতেই যমুনা ছাড়লেন ডক্টর ইউনূস। শেষ মুহূর্তে ফেঁসে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাপ কেউ ছাড়ে না। ঢাকা থেকে 8000 কিলোমিটার দূরে বসেও খালার পাপের বোঝা টানছেন টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগের মিষ্টি বিতরণ শুরু। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, সেটি অঙ্কটি আবার আসি আলামতটি শুরু। আপনারা দেখেছেন এই আলামত এখন প্রতিদিন একটার পর একটা বের হবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ঘিরে হঠাৎ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। রাজপথে কিন্তু আওয়ামী লীগকে ফুল ফেজে রাজপথে দেখতে পাবেন। আওয়ামী লীগ কবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মন্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামাতের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বিরুদ্ধে প্রমাণিত হচ্ছে একের পর এক মামলার অভিযোগ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না চলুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। 2024 আগস্টে ক্ষমতা গ্রহণের পরপরই তার 650 কোটি টাকার কর মওকুফ করিয়ে নেওয়া থেকে শুরু করে নিজের গ্রামীণ ব্যবসা বাণিজ্য যে অনেকভাবে প্রসারিত করেছেন, অনেক রকম প্রতিষ্ঠানের নতুন করে লাইসেন্স নিয়েছেন, সেসব তো একরকম জানা কথাই। তার বাইরে তিনি যখন এখন ক্ষমতা ছেড়ে যাচ্ছেন বলে বলছেন, অন্তত মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যদি হয়, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে পেছন ফিরে তাকালে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল বন্দর বিভিন্ন বিদেশি সংস্থার হাতে দিয়ে দিয়েছেন তিনি। বোয়িং কিনেছেন, চীনের সঙ্গে সামরিক অস্ত্রশস্ত্র কিনেছেন, ড্রোন কারখানা স্থাপন করেছেন। আবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এমন একটা চুক্তি করেছেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে চুক্তিতে কি শর্ত আছে সেটা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ব্যবসায়িক কোনো পক্ষকে তারা অবগত করেন নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন গোপন চুক্তি নাকি প্রকাশ করবার উপায় নাই। এই চুক্তির কিছু অংশ হাতে এসেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক, সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক পলাশের। আমিনুল হক পলাশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এর বিস্তারিত লিখেছেন। আপনাকে স্বাগত জানাই আমিনুল হক পলাশ, তিনি এখন আমার সঙ্গে আছেন। আমিনুল হক পলাশ, আপনি সিএনএন নিউজ 18-এ যে লেখাটা লিখেছেন, মানে দেশ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, মানে তিনি ব্যক্তিগত প্রজেক্ট হিসেবে, প্রকল্প হিসেবে বাংলাদেশটাকে ব্যবহার করেছেন। মানে দেশটা কারো বাপের নয় এই স্লোগান দিয়ে মানে আন্দোলনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হলো, তারা একদম বাপের সম্পত্তির মতো ইচ্ছা মতো বেচা বিক্রি করেছে। আপনার কাছে কিছু কাগজও এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এনডিএটা স্বাক্ষরিত হয়েছে এত গোপন, সেটার 20 পাতা আপনার হাতে এসেছে। কি দেখলেন? যুক্তরাষ্ট্রকে আমরা কি কথা দিয়ে এসেছি, মানে ইউনূস সরকার কি কথা দিয়েছে? ধন্যবাদ আপু যেমনটা বলছিলেন যে বিগত প্রায় 1.5 বছরের উপর সময় ধরে ডক্টর ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে আছেন এবং সুন্দরভাবে বলেছেন যে দেশটা কারো বাপের নয়। এই স্লোগান দিয়ে আলটিমেটলি ডক্টর ইউনূস দেশটা তার নিজের করে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে আসলে হচ্ছে এই দেশের দখল করেছিলেন। সেটা যদি আপনি তার শুরুর দিকে কাজ দেখেন, মানে উনি ক্ষমতা গ্রহণের আগেই তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় বাতিল করেছেন, তার পরবর্তীতে তার গ্রামীণ কোম্পানির নামে যে বিভিন্ন ধরনের বেনিফিট নিয়েছেন সেটা তো হচ্ছে আলোচিত, সেই পয়েন্টে আমি গেলাম না। কিন্তু এটা ধরেন শুধুমাত্র ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস বেনিফিটেড হয়েছেন তার ক্ষমতার চেয়ারটাকে ব্যবহার করে, এটা হলেও একটা পর্যায় পর্যন্ত ধরেন মেনে নেওয়া যেত যে আচ্ছা একটা মানুষ একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছে, সেটার ক্ষমতা করে তার ব্যক্তিগত বা তার আশেপাশে মানুষজনকে একটা সার্টেন লেভেলের বেনিফিট দিয়েছে। কিন্তু উনি যে কাজটা করেছে যে বাংলাদেশকে আসলে লং টার্মের জন্য ক্রিপল ডাউন করে যাচ্ছে, যেটার মানে খেসারত যদি বলি যে বাংলাদেশকে লম্বা সময় দিতে হবে। আপনি এনডিএ এর কথা বলছিলেন, দুঃখজনক হলেও সত্য যে এই এনডিএ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা স্বাক্ষর করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা নিয়ে কিন্তু আদতে বাংলাদেশের সচেতন সমাজ তেমন ভাবে আলোচনা করে নাই। মানে যেহেতু বিষয়টা এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা মানুষজনের হাতে বা পাবলিকলি জানার সুযোগ কম, কিন্তু এনবিআর থেকেই কিন্তু এটার একটা হচ্ছে কপি হচ্ছে বের হয়েছিল। এনবিআরই কোন একজন দেশপ্রেমিক কর্মকর্তা সেটা উনি হচ্ছে দিয়েছিল, যার কারণে কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়েছে, সন্দেহের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমি যদি খুব শর্টলি এই এনডিএর বিষয়টাতে আসি, দেখেন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাতে যে কাজটা করা হয়েছে এটা 20 পাতার একটা হচ্ছে আপনার ডকুমেন্ট। আপনি যদি পড়েন, আমি আপনাকে পাঠাবো পরবর্তীতে। এই 20 পাতার একটা লাইনেও এমন কোনো কথা নাই যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করার কারণে বাংলাদেশ কি বেনিফিট পাবে। রেদার দেন এটার প্রতিটা পরতে আছে যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি ধরনের হচ্ছে আপনার কি অফার করবে। এবং এই এনডিএ এর প্রেক্ষাপটটা কি, যে রেসিপ্রোকাল ট্যাক্স ট্রাম্প প্রশাসন হচ্ছে আরোপ করেছিল বিশ্বের বিভিন্ন দেশের উপরে, তার ভিত্তিতে এই একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা একটা ব্যবসায়িক চুক্তি করে সেই ট্যাক্সটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। এখন এই রেসিপ্রোকাল ট্যাক্সটা কিন্তু বিশ্বের সকল কান্ট্রির সাথেই আপনার হচ্ছে উপরে আরোপ করা হয়েছিল। কোনো কান্ট্রি কিন্তু আপনার এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করার প্রয়োজন হয় নাই। তারা তাদের ব্যবসায়িক স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে। আমি যদি উদাহরণ হিসেবে বলতে পারি, মালয়েশিয়ায় পার্লামেন্টে এটা ডিবেট হয়েছে যে তারা কিভাবে এই রেসিপ্রোকাল ট্যাক্সটাকে অ্যাড্রেস করবে, কোন জিনিসে তারা হচ্ছে ছাড় দিতে পারবে বা আমেরিকার সাথে নেগোসিয়েশন করতে পারবে। তো বাকি সকল কান্ট্রি আপনি দেখেন, খুবই রিসেন্টলি হচ্ছে ইন্ডিয়াও কিন্তু হচ্ছে এই আপনার তাদের রেসিপ্রোকাল ট্যাক্সটা যেটা একসময় 50% গিয়ে পৌঁছেছিল সেটা 18% নামে এসেছে, অর্থাৎ এটা অল অ্যাবাউট দেয়ার নেগোসিয়েশন ক্যাপাসিটি। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে খুব অদ্ভুত ভাবে
বাংলাদেশের ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে যে স্টেক হোল্ডার, যেহেতু এটা অসাংবাদিক সংবাদ এবং মানুষজনের ম্যান্ডেট নাই, তাদের তো সাধারণ জনগণের এখানে মতামত দেওয়ার তো কোনো সুযোগই নাই, কিন্তু অ্যাটলিস্ট ব্যবসায়িক যে স্টেক হোল্ডার তাদের সাথেও কিন্তু কোনো ধরনের আলোচনা করা হয় নাই। এখানে শুরু থেকে যে মিথ্যাচারটা করা হয়েছে, বলা হয়েছে যে এনডিএ করলে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হতে পারে, চুক্তি থেকে বের হয়ে যেতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কেমুফ্লেজ বা মিথ্যাচার করা হয়েছে। বাট বাস্তবতা হচ্ছে যে কোনো চুক্তি স্বাক্ষরের সময়ে এনডিএটা বেসিক্যালি এই কারণে করা হয় যে চুক্তিকালীন সময়টাতে, আলোচনার সময়টাতে যে এই চুক্তির বিষয়বস্তু যেন বাইরে না আসে, চুক্তিটার আপনার হচ্ছে গোপনীয়তা রক্ষার সাথে। কিন্তু যখন চুক্তিটা হয়ে যায়, স্বভাবতই আপনি দেশের স্বার্থ নিয়ে চুক্তি করছেন, দেশের মানুষকে জানাবেন না, তো সেটা কিন্তু জানানো হয় নাই। সো এই যে এনডিএটা সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে এখানে কিন্তু স্পেসিফিক কোনো হচ্ছে আপনার বিজনেস এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয় নাই। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে আমাদের ট্রেড ডিফিসিট আছে আমেরিকার সাথে, ওকে তুমি ট্রেড তোমার হচ্ছে ডিফিসিটটাকে কমিয়ে নিয়ে এসো, ধরো 8 বিলিয়ন আছে, এটাকে তুমি 5 বিলিয়নে নিয়ে আসো, আমি পরিমাণটা কমিয়ে দিচ্ছি। বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা পড়তে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে খাতগুলো রয়েছে, আমি যদি একদম শুরু থেকে ধরি, আমাদের কৃষি বলেন, আমাদের আপনার হচ্ছে ডিফেন্স রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড যে ইস্যুগুলো আছে সেটা বলেন, আমাদের যে সম্ভাবনাময় খাত আছে, ধরেন ফার্মাসিউটিক্যালস বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, আপনার হচ্ছে আমাদের জাহাজ শিল্প বলেন, এই প্রত্যেকটা বিষয় এখানে অ্যাড্রেস করা হয়েছে। ইভেন ধরেন হচ্ছে আমাদের যে গভীর সমুদ্র বন্দরে ফিশিং করতে হলে সেটা কোন ক্যাপাসিটিতে করতে হবে, কোন রেগুলেশন মেনটেন করে করতে হবে, এই জিনিসগুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে লেবার লোকে হচ্ছে অ্যামেন্ড করার কথা বলা হয়েছে এবং অলরেডি কিন্তু এই অ্যামেন্ডমেন্টগুলো শুরু হয়ে গিয়েছে। এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল 13 জুন 2025 সালে। সো এই চুক্তির যে শর্তগুলো ছিল, বাংলাদেশে কিন্তু এই শর্তগুলো এই ইউনুস প্রশাসন নীরবে, কিছু কিছু ক্ষেত্রে সরবে, তার খুব অল্প অংশই আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোর বাস্তবায়ন শুরু করে দিচ্ছে। যে আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসেবে বলি, এখানে লেবার লতে যে ধরনের অ্যামেন্ডমেন্ট করার কথা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ধরেন আপনার 10 জন শ্রমিকের সমন্বয়ে কোনো একটা জায়গাতে হচ্ছে ট্রেড ইউনিয়ন করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ ট্রেড ইউনিয়ন করাটাকে খুব ইজি করা হয়েছে। তো ট্রেড ইউনিয়ন করাটাতে ইজি করার মাধ্যমে সমস্যাটা কোন জায়গায়? আপনি জানেন যে বাংলাদেশের অবভিয়াসলি শ্রমিকদের অধিকার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একই সাথে এই ট্রেড ইউনিয়নটাকে কিন্তু অনেক সময় ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তাদের কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোর উপর হচ্ছে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে। সো এই কাজগুলা, এই অ্যামেন্ডমেন্ট গুলা কিন্তু হচ্ছে অলরেডি হয়ে গেছে। এখন ধরেন একটা প্রতিষ্ঠানে 1000 শ্রমিক আছে, 10 জন মিলে মনে করলো যে আমার আজকে একটা ট্রেড ইউনিয়ন করা উচিত, আমাদের হচ্ছে 10টা দাবি নেওয়া উচিত, দাবি না মানলে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের লিমিটেড কিছু মানুষকে আপনার নিয়ন্ত্রণ করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে আপনি ওই প্রতিষ্ঠানকে ক্রিপল ডাউন করতে পারবেন। সো দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের এই ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আসতে যাচ্ছে। সো ইন জেনারেল এটা নিয়ে আমার ব্যক্তিগত দুঃখবোধের জায়গাটা হচ্ছে এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, গণমাধ্যমে তো হওয়ার সুযোগই নাই। বাট সচেতন যারা, কারণ গণমাধ্যম তো জানে নাই, আমিনুল হক পলাশ, মানে কাউকে তো জানানো হয় নাই। এমনকি ইউনুসের এত ক্লোজ বন্ধু দেবপ্রিয় ভট্টাচার্য, হ্যাঁ মানে শ্বেতপত্র উৎপাদনকারী, তো সেই অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যও কিন্তু দুঃখ করে বলেছেন যে জীবনে নাকি এমন এগ্রিমেন্ট দুই দেশের মধ্যে তারা আগে দেখেন নাই বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে এসে কোনো কিছুই জানানো যাচ্ছে না, এত গোপন চুক্তি। কিন্তু সেটা গোপন কথা গোপনই রয়ে গেছে, বরং গণমাধ্যমে জেনে আমরা জানতে পারছিলাম বোয়িং কিনেছে, 25টা বোয়িং কেনা হচ্ছে, সেটা কোনো দরকার ছিল না, কেনা হচ্ছে আমেরিকাকে খুশি করতে। উচ্চ মূল্যে $100-150 বোধহয় এক এক টনে বেশি দিয়ে বোধহয় গম কেনা হচ্ছে, সেগুলো শুনেছিলাম। কিন্তু মানে আপনি তো এর চেয়ে গুরুতর সব জায়গা নিয়ে এসেছেন, কৃষি, শিপিং, তারপরে এই যে লেবার লতে এমন পরিবর্তনের কথা বলছেন। কৃষির ক্ষেত্রে কিন্তু কৃষি উপদেষ্টা নিজে বলেছে যে বাংলাদেশের কৃষির উপরে হচ্ছে বিদেশি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করতে চায়, একদম কোট করে বলেছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার কৃষি উপদেষ্টা কিন্তু বলেছে এই জিনিসটা। আপনি ফিশারিজ, আমাদের গভীর সমুদ্র বন্দর থেকে মানে মাছ আহরণের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরে আমাদের দুইটা ইন্ডাস্ট্রি খুবই ভালো করছে। সেটা একটা বলা যাচ্ছে যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি, আমরা প্রায় বিশ্বের 100-র বেশি দেশে হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন রপ্তানি করে থাকি। এবং 2 নাম্বার হচ্ছে জাহাজ শিল্প, যেটা হচ্ছে গ্রাজুয়ালি বিল্ড আপ করছিল আমাদের এখানে, এবং কিন্তু আমরা নিজেরাও কিন্তু হচ্ছে জাহাজ তৈরি করে রপ্তানিও করছিলাম আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে। এই দুইটাতে যে ধরনের শর্ত আরোপ করা হয়েছে যে আপনার এই রেগুলেশনটা হচ্ছে আপনার ইউএস স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। সো আপনি চিন্তা করেন, বা একই সাথে বাংলাদেশে ধর এফডিএ অ্যাপ্রুভ যে কোনো কিছুকে আপনি উইদাউট এনি কোয়েশ্চেন আপনাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে দিতে হবে। নরমালি কি হয় যে আপনি যদি কোনো ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমদানি করতে চান, তাহলে আমদানিকর প্রতিষ্ঠান বাংলাদেশে যে ডিজিডিএ আছে, অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। এখানে বলে দেওয়া হচ্ছে যে মার্কিন প্রতিষ্ঠান অর্থাৎ মার্কিন ট্যাগ থাকলেই তার সকল কিছু বাংলাদেশে চলে আসতে হবে। তাতে সমস্যাটা কি হচ্ছে দেখেন, আপনি কিন্তু কম্পিটিটিভ মার্কেটটা নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা কিন্তু ধরেন হচ্ছে চায়না, জাপান, কোরিয়া, এই বিভিন্ন দেশ থেকে আমাদের ফার্মাসিউটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো প্রয়োজন হয় মেডিসিনের বাইরে, মেডিসিন আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ, কিন্তু যে ফার্মাসিউটিক্যাল যে হচ্ছে ইনস্ট্রুমেন্ট আছে আপনার টেস্টিং এর জন্য, সেগুলো হচ্ছে আমাদের এই কম্পিটিটিভ প্রাইসে আনতে চাই। কিন্তু যখনই হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানকে ধরেন, আমেরিকার ট্যাগ লাগানো সকল প্রতিষ্ঠানই তো হচ্ছে আপনার হাই স্ট্যান্ডার্ড না, আমেরিকার সকল পণ্য তো হাই স্ট্যান্ডার্ড না। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তাদের ট্যাগ লাইন এফডিএ অ্যাপ্রুভড এনিথিং উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি প্রি রিকুইজিট, প্রি অ্যাপ্রুভাল বাংলাদেশে হচ্ছে কাজ করতে পারবে। সো এইভাবে করে কিন্তু হচ্ছে আপনি এক হচ্ছে কম্পিটিটিভ মার্কেট নষ্ট করছেন, এবং কিছুদিন পরে যদি ধরেন তারা এই কথা বলে যে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল গুলা রপ্তানি করা হয় সেটাও এফডিএ অ্যাপ্রুভ হবে বা ওই স্ট্যান্ডার্ডে না হলে আমরা করতে পারবো না। কারণ যেহেতু আপনি এনডিএ করেছে, আপনি কোথাও এখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা রাখেন না, এবং যেহেতু আমরা সাধারণ মানুষজনকে বা কাউকেই জানানো হয় নাই, সো
এটার লেয়ারে লেয়ারে ইন বিটুইন দ্য লাইন আরো কি কি ধরনের শর্ত আছে সেটা তো হচ্ছে জানা কঠিন। বাট এই মানে কেন এনডিএ থেকে কখনো আমরা বেরিয়ে আসতে পারবো না কেন? মানে এই সরকার একটা অসাংবিধানিক সরকার, একটা অনির্বাচিত সরকার, দীর্ঘমেয়াদে মানে বাংলাদেশের বাকি জীবনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে এই যে এত কথায় কথায় শুনেছি না এক রকমের দাসত্বের চুক্তি, আপনি একটা দাসত্বের চুক্তি করে ফেলবেন যে ওই দেশে যাই বানাবে সেটাই বাংলাদেশে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন ছাড়া ঢুকে পড়তে পারবে, এমন বেশি বলি এই মার্কিন চুক্তি কেন ই করা যাবে না, বাতিল করা মার্কিন যাবে? হালাল সনদ বিনা দ্বিধায় বাংলাদেশে মেনে নিতে হবে, ঠিক আছে? মানে তাদের যে হচ্ছে হালাল সনদ আছে, হ্যাঁ, সো এটাকে বিনা দ্বিধায় বাংলাদেশে মেনে নিতে হবে। এবং মানে তার মানে এই যে ধরনের মানে মুসলিম জনগোষ্ঠীর জন্য যে প্রোডাক্ট সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রুভালই আমাদের অ্যাপ্রুভাল, বা আমাদের অ্যাপ্রুভাল মেনে নিতে হবে। এবং হচ্ছে যে ওরা এটাকে তারা টার্গেট করেছে, কারণ হচ্ছে তারা তাদের হচ্ছে বিফ এক্সপোর্ট করতে চায়, কারণ ওখানে তো হচ্ছে বিফ হয়। মানে প্রত্যেকটা সেক্টরকে তারা হচ্ছে খুব মানে এই যে ধরুন বাংলাদেশের সাইডে হচ্ছে ইন ডিটেইল আলোচনা করা হয় না, কিন্তু তারা এটা নিয়ে খুব ভালোভাবে স্টাডি করেছে। এবং বাংলাদেশে যে সম্ভাবনাময় খাত এবং যে বাংলাদেশের বাজারটা আছে, আমাদের 18 কোটি মানুষের এটা একটা বড় বাজার, ইটস হিউজ মার্কেট। সো মার্কিন প্রতিষ্ঠানগুলোকে একই সাথে বাংলাদেশে হচ্ছে আপনার বিজনেস করার সুযোগ করে দেওয়া, প্লাস বাংলাদেশের যেন হচ্ছে তার এক্সপোর্ট এই ওরিয়েন্টেশনটা কঠিন হয়ে যায়, সেই জিনিসগুলো হচ্ছে আপনার ইনকর্পোরেট করা হচ্ছে। এখন আপনি যে জিনিসটা বলেন যে আমরা বের হয়ে আসতে পারবো না কেন, আপনি বের হয়ে আসতে পারলে আপনি দেখেন কন্ডিশন ছিল যে আপনি এই চুক্তির কারণে আপনার রিসিপ্রোকাল ট্যাক্স কমানো হয়েছে, আপনি যখনই বের হয়ে আসতে চাইবেন তখনই আপনার এই ট্যাক্সের পরিমাণটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে তখন হচ্ছে আপনাকে সার্ভাইভ করা, বাংলাদেশ ইকোনমিকে সার্ভাইভ করা কঠিন হবে, আপনার উপর বিভিন্ন ধরনের ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, আপনার উপর এমবার্গো চাপিয়ে দিবে, তখন হাউ ইউ ক্যান সার্ভাইভ, রাইট? এবং মানে এমন তো কোনো ট্যাক্স কমাতে দেখলাম না, 35 থেকে 20%, 15% মাত্র কমিয়েছে। ভারতের ক্ষেত্রে তো সেটা 50 থেকে 18% নেমে এসেছে, অনেক দেশের ক্ষেত্রেই ব্যাপক পরিমাণ কমেছে। পলাশ, আমি আরেকটা প্রশ্ন এখানে করতে চাই, আপনি হঠাৎ বিফের প্রসঙ্গটা আনলেন পরে, মানে গরুর মাংস আমেরিকা থেকে এনে খেলে তো অনেক দাম বৃদ্ধি পাওয়ার কথা, মানে কত দূর থেকে আসছে, সেটার পরিবহন খরচ, মানে এটা কি করে বাংলাদেশের জন্য লাভজনক হয়, এটা একটা প্রশ্ন। আর প্লিজ যদি একটু ব্যাখ্যা করে বলেন বাংলাদেশের কৃষি খাতে কিভাবে আমেরিকা ঢুকতে যাচ্ছে, কিংবা গভীর সমুদ্র বন্দরে আমি কিভাবে মাছ ধরবো, এর মধ্যে আমেরিকার নাক গলানোর জায়গাটা কোথায়? আপু আপনি বিফের প্রসঙ্গটা বললেন, এই ক্ষেত্রে বলি আমাদের আমেরিকা থেকে গম আমদানি করার কি প্রয়োজন ছিল, আপনি আমাকে এটা বলেন। হ্যাঁ, আমাদের আমেরিকা থেকে গম আমদানি করার কোনো প্রয়োজন ছিল না। আমরা গম কিনছি হচ্ছে প্রতি টন $312, যেটা আপনার হচ্ছে খোলা বাজারে বা স্পট মার্কেট থেকে যদি আপনি কিনেন আপনি $225 থেকে $30 হচ্ছে আপনি কিনতে পাবেন। সো এই হালাল সনদটাকে হচ্ছে এনডিএ তে ইনকর্পোরেট করছে এই কারণে যেন তারা আপনার এই বিফটা বাংলাদেশে এক্সপোর্ট করতে পারে। এখন দাম বেশি বা কম হোক সেটা সাফারার হবে বাংলাদেশের মানুষ, আমেরিকার তো এটা নিয়ে বদার করার কোনো কারণ নাই, রাইট? তারা তখন হচ্ছে আপনার এক্সপোর্ট গ্যাপ বা এক্সপোর্ট ডিফিসিট কমানোর জন্য তারা এটা হচ্ছে পুশ সেল করবে, যে পুশ সেল অলরেডি তারা হচ্ছে আপনার গমের ক্ষেত্রে করেছে, আপনার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে করেছে, তারা যেন হচ্ছে এই জিনিসগুলো করতে পারে তার জন্য করেছে। আমরা তো সর্বতভাবেই আমরা সাফারার হবো, এবং আমার এই মানে আশঙ্কার মূল জায়গাটা কিন্তু এভরিথিং আলটিমেটলি সাধারণ মানুষের জনগণের বার্ডেনে যাবে। আপনার মনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু হচ্ছে প্রকাশ্যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে আপনার হচ্ছে কি বলে ব্যবহার করে স্বচ্ছতা আপনার হচ্ছে মেনটেন করা হবে। সো আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশের আপনার হচ্ছে খনিজ সম্পদ বলেন, জলজ সম্পদ বলেন, সেটা কিভাবে আমরা উত্তোলন করবো না করবো, সেখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন স্টেটমেন্ট দেয়, এটাই কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে এখানেও তারা তাদের একটা হচ্ছে আপনার প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এবং এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি তার এনডিএর মাধ্যমে আমাদেরকে আসলে হচ্ছে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। আপু বোয়িং এর ব্যাপারটা একটু আলাদা করে বলা দরকার, যে এই এনডিএটা নিয়ে যে প্রতিনিয়ত মিথ্যাচার করা হয়েছে তার একটা বড় এক্সাম্পল হচ্ছে এই বোয়িংটা। এই এনডিএ স্বাক্ষরের পরে এই শেখ বশিরউদ্দিন আপনার প্রকাশ্যে গণমাধ্যমে কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে তারা যখন আলোচনাটা করেছে, আলোচনার কোনো পর্যায়েই মার্কিন কর্তৃপক্ষকে বোয়িং বিমান কেনার ব্যাপারে মানে বিক্রির ব্যাপারে সিরিয়াস মনে হয় নাই। কোর্টে নান কোর্ট, সেটা হচ্ছে এখনো যদি আপনারা ইউটিউবে সার্চ দেন এই শেখ বশিরউদ্দিন এই বক্তব্য হচ্ছে আপনি পাবেন। এই বক্তব্য উনি দিয়েছিল 2025 আগস্ট মাসে, অলরেডি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে 13 জুন। আগস্টে দেওয়ার পরে 27 আগস্ট এসে শেখ বশিরউদ্দিন আপনার বাণিজ্য উপদেষ্টার পাশাপাশি নিজে বিমান বাংলাদেশের মানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হলেন, এবং বাংলাদেশ বিমানের বোর্ডটা পুনর্গঠন করে এখানে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে 3 জনকে সেখানে হচ্ছে মেম্বার নিয়োগ দেওয়া হলো। একজন হচ্ছে আপনার কি বলে হচ্ছে তৈয়ব, যিনি হচ্ছে মানে আপনার হচ্ছে অ্যাডভাইজার, একজন হচ্ছে তৈয়ব, আর একজন হচ্ছে আপনার ইলেকশন কমিশনের হচ্ছে সিনিয়র সচিব। এই বোর্ড পুনর্গঠন করে কিন্তু আপনি দেখেন জাস্ট গত মাসেই ডিসেম্বর মাসে কিন্তু অলরেডি 14টা বোয়িং বিমান কেনার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। অথচ এই বাংলাদেশ বিমান এই এনডিএ চুক্তি স্বাক্ষর করার সময় প্রকাশ্যে বিবৃতি দিয়েছে যে বোয়িং কেনার ব্যাপারে বাংলাদেশ বিমান কিছুই জানে না, অর্থাৎ এই টোটাল প্রক্রিয়াটাতে তাদের কি কোনো ধরনের পার্টিসিপেশন ছিল না। এখন দেখেন এই 14টা বোয়িং বিমান কেনা হচ্ছে 37,000 কোটি টাকা দিয়ে, যেটা বাংলাদেশ টাকায় ধরেন 3.2 বিলিয়নের মতো। সম্পূর্ণ অপ্রয়োজনীয় কেন বলছি, বাংলাদেশ বিমান বহরের টোটাল বিমানের সংখ্যা হচ্ছে 19টা, এবং অলরেডি কিন্তু বিভিন্ন দেশে আমাদের যাত্রী সংকটের কারণে বাংলাদেশ বিমানের আপনার হচ্ছে এয়ারলাইন্সের ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে। তো যেখানে আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 19টা বিমান, যেখানে হচ্ছে বোয়িং আছে, অন্যান্য কোম্পানির বিমান আছে, সেখানে এট এ টাইম হচ্ছে আপনি 14টা বোয়িং বিমান ক্রয় করছেন। এগুলো শুধু তো ক্রয় করাই না, এটার বিমান মেইনটেনেন্স খুবই হাইলি কস্টলি একটা বিষয়, সেটাকে আপনাকে মেইনটেইন করতে হবে। অর্থাৎ লং টার্মে হচ্ছে আপনি আমাদের ইকোনমিতে হচ্ছে এই ধরনের হচ্ছে একটা বার্ডেন চাপিয়ে দিচ্ছেন। এই শেখ বশিরউদ্দিন কিছুদিন আগে বলেছে যে
31,000 কোটি টাকা 30,000 কোটি টাকা দিয়ে যে পদ্মা সেতু করা হয়েছে, যেটা নিজেদের অর্থায়নে এবং তার ঋণ আওয়ামী লীগ সরকার পরিশোধ করা শুরু করেছিল, সেই পদ্মা সেতুর কারণে নাকি বাংলাদেশের মানুষজন হচ্ছে জিনিসপত্রের দাম বিক্রি করেছে। তাহলে এই অপ্রয়োজনীয় 37,000 কোটি টাকার বিনিময়ে বোয়িং বিমান কিনলে আপনার তার ইম্প্যাক্টটা কি হবে? তখন হচ্ছে বাংলাদেশের মানুষজনের জিনিসপত্রের দাম বাড়ে না, বাংলাদেশের মানুষজনের বার্ডেন হয় না। তো যে ব্যক্তিটা জাস্ট 3 মাস আগে বললো যে এই বোয়িং বিমান কেনার ব্যাপারে আমেরিকা সিরিয়াস না, আপনি খেয়াল করে দেখেন তারা কতটুকু সিরিয়াস হলে ইতিহাসের সবচেয়ে বড় বিমান যে বিক্রির যে প্রজেক্ট, সেটা তারা এটেগো নিতে বাধ্য করছে। 37,000 কোটি টাকা একটা হিউজ অ্যামাউন্টের টাকা। আপনি দেখেন এটা করতে গিয়ে আরো কি সমস্যা হচ্ছে। এক হচ্ছে আপনি ইকোনমিকে হচ্ছে আপনি বার্ডেন করছেন। যখনই হচ্ছে আপনি শুধু বোয়িং থেকে বিমান করতে গেলেন, তখন কিন্তু হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে, ফ্রান্সের অ্যাম্বাসেডর একদম স্পষ্টভাবে বলেছে যে বিমান কেনার ক্ষেত্রে কিন্তু ইউরোবাসকেও যেন হচ্ছে বিবেচনা করা হয়। তো আপনি তাকে বিবেচনা করলেন না, এবং তারা কিন্তু সাইলেন্টলি একটা হুমকিও দিয়েছিল যে বাংলাদেশে এলডিসি গ্রাজুয়েশন হওয়ার পরে তো আমাদের ইউরোপেও তাদের বাংলাদেশের বাজার আছে, সেটা নিয়েও তাদের হচ্ছে কনসার্ন হওয়া উচিত। তো আপনি দেখেন এক এনডিএ স্বাক্ষর করার কারণে বা একটা রিসিপ্রোকাল ট্যাক্সের কারণে আপনি আমাদের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট সকল কিছু মার্কিনমুখী করে ফেললেন। এখন আমেরিকার হচ্ছে আপনার ইউরোপ আপনাকে 2 দিন পরে হুমকি দিবে, 2 দিন পরে চায়না আপনাকে হুমকি দিবে যে আমাকে এটা না দিলে আপনার হচ্ছে আমরা তোমাদের সাথে বিজনেস করবো না, অন্যান্য কান্ট্রিগুলো দিবে। সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এই আমিনুল হক পলাশ, আপনার কথাগুলো শুনে ধরেন 25টা বিমান কিনবে বাংলাদেশ, এটা শুনলে যে কোনো যৌক্তিক ভাবে ভাবেন মানুষের প্রথম মনে হবে যে আমাদের তো এতগুলো রুটে বিমান পরিচালিত হয় না, এই বিমান রাখার মতো জায়গা আমাদের বিমানবন্দরে আছে কিনা, মেইনটেনেন্সের খরচের কথা তো আপনি বললেনই। এই যে ওনাদের তাড়াহুড়া, বাংলাদেশে টাকা আছে তো লাগে টাকা দেবে গৌরী সেন, ওনারা 25টা বিমান একবারে কিনে ফেললেন। এগুলো করছেন কেন? ওনাদের সময় শেষ হয়ে আসছে, তার আগে সব করে ফেলতে হবে, নাকি আসলে এই বিদেশি পক্ষগুলোকে খুশি করে ওনারা আরো লম্বা সময় থাকতে পারবেন ভাবছেন? আপনার গোয়েন্দা মন আর আপনার সংগৃহীত তথ্য আপনাকে কোন দিকে ইঙ্গিত করে? প্রথমত হচ্ছে যে এই উনি এগুলো করতে হচ্ছে বাধ্য এবং হচ্ছে উনি করতে আগ্রহী। ডক্টর ইউনূস একদম ব্যক্তি, ডক্টর ইউনূস প্রথমত যাদের প্রভাবে আমাদের আগের পর্বে কিন্তু হচ্ছে আমরা ডিটেইল কথা বলেছিলাম যে আসলে ডক্টর ইউনূসকে কিভাবে ওভার দ্য টাইম বিল্ড করা হয়েছে। সো এই পুরো প্রক্রিয়াতে ডক্টর ইউনূস তার এই এন্টায়ার এই নোবেল বিজয় থেকে শুরু করে বাকি তার যত অ্যাচিভমেন্ট গুলা তারা যাকে প্রিপেয়ার করেছে, দিস ইজ নাও হিজ টাইম টু পে ব্যাক। সো তাকে পে ব্যাক করতেই হতো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে দেখেন ডক্টর ইউনূস নিজে আপনার ক্ষমতা দখলের পরে এত ব্যক্তিগতভাবে হচ্ছে নিজেকে এত বেনিফিটেড করেছে, তো ওনার আসলে ওই মোরাল রাইটটাও নাই যখন এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে কেউ হচ্ছে সামনে আসে সেটাকে হচ্ছে ডিনাই করা, এবং এটা উনি চানও না, কারণ আলটিমেটলি উনি বাংলাদেশে থাকবেন না। সো তার ফিউচার সিকিউর করার জন্য আপনার যে যাকে যা দেওয়া দরকার উনি দিয়ে যাচ্ছেন না, একটা বড় বিষয় হচ্ছে এটা। নাম্বার 2 হচ্ছে যে ক্ষমতা দীর্ঘায়িত করার যে বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র এই চুক্তিগুলোর মাধ্যমে না। আপনি দেখেন যে কথিত রেফারেন্ডামকে সামনে আনা হয়েছে, সেই রেফারেন্ডাম দিয়ে যদি হচ্ছে আপনার ইএসকে হাকে জয়যুক্ত করানো হয়, তাহলে পরবর্তীতে বাংলাদেশের শাসন ব্যবস্থার যে আমূল পরিবর্তন আনা হবে, সংবিধানকে যেভাবে বাতিল করে দেওয়া হবে, সেই বাংলাদেশে কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষেই আলটিমেটলি এই ধরনের চুক্তি বলেন বিদেশিদের সাথে যে ধরনের চুক্তি করা হয়েছে, একটা থেকেও বের হয়ে আসার সুযোগ হবে না। বাংলাদেশ একটা ব্যানানি রিপাবলিকে পরিণত হবে, যে পার্লামেন্টই হোক না কেন সেটা একটা হ্যাং পার্লামেন্ট হবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে, এবং সেখানে সবসময়ই এই এক্সটার্নাল স্টেক হোল্ডার গুলা তাদের ইনফ্লুয়েন্স আইদার গভর্নমেন্ট পার্টি অথবা অপোজিট পার্টিকে দিয়ে হচ্ছে তাদের ইনফ্লুয়েন্স বজায় রাখতে পারবে। সো এটা আসলে হচ্ছে একটা লং টার্ম প্ল্যান্ড নীল নকশা। অনেকে মনে করেছিল যে আমাদের কি এত অর্থনৈতিক সক্ষমতা আসলে আছে আমিনুল হক পলাশ? এই এদের বিদেশিদের আমরা ক্রমাগত খুশি রেখে যেতে পারবো? 25টা বোয়িং কিনে ফেললাম, যুদ্ধ বিমান কিনে ফেললাম, বন্দর দিয়ে দিলাম, তারপরেও কি আমাদের থাকবে? আমাদের কিছু থাকবে? নির্বাচিত সরকাররা এসে কি দিয়ে খুশি করবেন? না, আবার ইমিডিয়েট হচ্ছে কিছু দরকার নাই। দেখেন বাংলাদেশে 18 কোটি হচ্ছে মানুষের দেশ। সো এটাতে একটা সার্টেন লেভেল পর্যন্ত এখানে হচ্ছে মার্কেট থাকবে, মার্কেটটা গুরুত্বপূর্ণ। আর যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, সেই ইন্টারেস্টগুলো ধরেন আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র আপনার হচ্ছে আফগানিস্তান সন্ত্রাস বিরোধী অভিযানের নামে আফগানিস্তান দখল করলো, 20 বছর থাকলো এবং তারা চলে গেল। সো বাইরের যে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে, সেটা বিদেশি শক্তি বলেন, কোনো ব্যবসায়িক এন্টিটি বলেন, হ্যাঁ, বা ডিপ স্টেট, আপনি যে নামে অভিহিত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত এখানে আপনার বেনিফিট নেওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত এখানে তাদের স্বার্থরক্ষিত। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।